ইরানের সরকার বিরোধী আন্দোলনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে ঘনিষ্ঠতার অভিযোগে শীর্ষ 4 রাজনীতিবিদকে গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। স্থানীয় গণমাধ্যম জানায়, রবিবার অভিযান চালিয়ে ওই 4 জনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে 3 জন সংস্কারপন্থী রাজনীতিবিদ হিসেবে পরিচিত। গ্রেফতারকৃতরা হলেন রিফর্ম ফ্রন্টের প্রধান আজার মানসুরি, সাবেক কূটনীতিক মোহসেন আমিনজাদে এবং সাবেক সংসদ সদস্য ইব্রাহিম আসগারজাদেহ। অপর ব্যক্তির নাম প্রকাশ করেনি কর্তৃপক্ষ। বিচার বিভাগের বরাত দিয়ে বার্তা সংস্থা মিজান জানিয়েছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক হুমকির সময় গ্রেফতারকৃতরা রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি অস্থিতিশীল করার লক্ষ্যে কাজ করছিল। ইরানের তেল পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট 3টি ট্যাঙ্কার জব্দ করেছে ভারত। দেশটির কোস্টগার্ড আন্তর্জাতিক তেল পাচার চক্রের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে আরব সাগরে অভিযান চালিয়ে নৌযানগুলো আটক করে। ভারতীয় কোস্টগার্ড জানায়, আধুনিক প্রযুক্তি নির্ভর নজরদারি ও তথ্য বিশ্লেষণের মাধ্যমে 6 ফেব্রুয়ারি জাহাজ 3টি শনাক্ত করা হয়। প্রাথমিক তদন্তে দেখা গেছে, আন্তর্জাতিক জলসীমায় মাঝ সমুদ্রে তেল স্থানান্তরের মাধ্যমে নিষেধাজ্ঞাভুক্ত তেল পরিবহন করছিল একটি সংঘবদ্ধ চক্র। অভিযানের পর জাহাজগুলোকে আইনি প্রক্রিয়ার জন্য মুম্বাই বন্দরে নেওয়া হচ্ছে। তেল পরিবহন পর্যবেক্ষণকারী সংস্থাগুলোর তথ্য অনুযায়ী আটক জাহাজগুলোর নাম স্টেইলার রুবি, চিলটার্ন ও অ্যাসফল্ট স্টার। এগুলো এর আগে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় পড়ে। ওয়াশিংটনের অভিযোগ, ইরান তেল রপ্তানির উপর আরোপিত নিষেধাজ্ঞা এড়াতে যেই শ্যাডো ফ্লিট ব্যবহার করছে, এসব জাহাজ তারই অংশ। গাজার সীমান্ত পারাপারের নিয়ন্ত্রণ ব্যবস্থা পুরোপুরি ইসরায়েলের হাতে চলে গেছে। এর ফলে গাজাবাসীর জীবন ধারণ, খাদ্য সরবরাহ এবং জরুরি চিকিৎসা সেবা প্রাপ্তির মতো মৌলিক অধিকারগুলো এখন পুরোপুরি ইসরায়েলি অনুমতির ওপর নির্ভরশীল। মানবাধিকার সংস্থাগুলোর মতে, চলাচলের এই নিয়ন্ত্রণ মূলত গাজাকে একটি স্থায়ী অবরোধের মধ্যে রাখার কৌশল। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। অধিকৃত গাজা উপত্যকায় ইসরায়েলের সীমান্ত অবরোধ ও চলাচলের উপর কঠোর বিধিনিষেধ এখন আর কেবল সাময়িক কোনো নিরাপত্তা ব্যবস্থা নয়, বরং এটি ফিলিস্তিনিদের উপর সম্মিলিত শাস্তির এক স্থায়ী হাতিয়ারে পরিণত হয়েছে। 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধের পর গাজার সীমান্ত পারাপারের নিয়ন্ত্রণ ব্যবস্থা পুরোপুরি ইসরায়েলের হাতে চলে গেছে। এর ফলে গাজাবাসীর জীবনধারণ, খাদ্য সরবরাহ এবং জরুরি চিকিৎসা সেবা প্রাপ্তির মতো মৌলিক অধিকারগুলো এখন পুরোপুরি ইসরায়েলি অনুমতির উপর নির্ভরশীল। বিশেষ করে 2024 সালের মে মাসে রাফা সীমান্ত পারাপারের ফিলিস্তিনি অংশের নিয়ন্ত্রণ ইসরায়েল নেওয়ার পর থেকে পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। দীর্ঘকাল ধরে গাজার বহির্বিশ্বের সঙ্গে সংযোগের একমাত্র পথ হিসেবে পরিচিত এই সীমান্তটি বন্ধ করে দেওয়ায় মানবিক সহায়তার ট্রাকগুলো আটকা পড়ে আছে এবং নষ্ট হচ্ছে টন টন খাদ্য সামগ্রী। বর্তমানে মুমূর্ষু রোগী, শিক্ষার্থী বা যুদ্ধাহতদের গাজা ত্যাগের বিষয়টি একটি অত্যন্ত জটিল ও ধীর গতির প্রক্রিয়ায় পরিণত হয়েছে। মানবাধিকার সংস্থাগুলোর মতে, চলাচলের এই নিয়ন্ত্রণ মূলত গাজাকে একটি স্থায়ী অবরোধের মধ্যে রাখার কৌশল। গত 1 বছরে বিদেশের হাসপাতালে উন্নত চিকিৎসার অপেক্ষায় থাকা অন্তত 1600 ফিলিস্তিনি গাজার ভেতরই মারা গেছেন। এমনকি যখন সীমিত আকারে সীমান্ত খোলা হয়, তখন ইসরায়েলি বাহিনীর কয়েক স্তরের নিরাপত্তা তল্লাশি ও জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয় গাজাবাসীদের। বিশেষজ্ঞরা বলছেন, এই নীতি কেবল ভ্রমণের স্বাধীনতাই কেড়ে নেয়নি, বরং এটি গাজার শিক্ষা, অর্থনীতি এবং পারিবারিক বন্ধনকেও ধ্বংস করে দিচ্ছে। মানবাধিকার কর্মীদের মতে, ইসরায়েল চলাচলের স্বাধীনতাকে নিয়ন্ত্রণের মাধ্যমে গাজাবাসীকে এক অনিশ্চিত অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে, যা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন এবং যুদ্ধাপরাধের শামিল। মনিরুজ্জামান বাবু, 71। ভূমধ্যসাগরে লিবিয়া উপকূলে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে 2 শিশুসহ অন্তত 53 জন নিহত হয়েছেন। জাতিসংঘের অভিবাসন সংস্থা IOM এই তথ্য জানিয়েছে। এক বিবৃতিতে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM জানায়, 55 আরোহী নিয়ে নৌকাটি গত 6 ফেব্রুয়ারি লিবিয়ার উপকূলীয় শহর জুয়ারার উত্তরে ভূমধ্যসাগরে উল্টে যায়। এ সময় 2 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নৌকাটিতে আফ্রিকার বিভিন্ন দেশের অভিবাসী ও শরণার্থীরাও ছিলেন। সংস্থাটি জানায়, নৌকাটি 5 ফেব্রুয়ারি রাতে লিবিয়ার আল জাওয়াইয়া এলাকা থেকে যাত্রা শুরু করে। যাত্রার প্রায় 6 ঘন্টা পর এটি ডুবে যায়। গত মাসে এই রুটে একাধিক নৌকাডুবিতে প্রায় 400 অভিবাসী নিখোঁজ হয়েছেন।
আর গত বছর নিখোঁজদের সংখ্যা প্রায় ১,৫০০। অস্ট্রেলিয়া ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হাজোর্গের সফর ঘিরে বিক্ষোভে নেমেছে হাজারো মানুষ। গাজায় ইসরায়েলের গণহত্যাকে কেন্দ্র করে অসহযোগ্য চালাচ্ছে ইসরায়েল। তার এই সফর ঘিরে সিডনিতে ৩,০০০ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। গোপনে পারমাণবিক পরীক্ষা চালিয়েছে চীন। যুক্তরাষ্ট্রের এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছে বেইজিং। তাদের দাবি ওয়াশিংটন নিজেরা পরীক্ষা শুরু করার অজুহাত খুঁজতেই এমন অভিযোগ তুলছে। এএফপিকে দেয়া এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তারা জানায়, পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরু করার জন্য যুক্তরাষ্ট্রের এই অজুহাত তৈরির প্রচেষ্টার তীব্র বিরোধিতা করেছে চীন। একই সঙ্গে ওয়াশিংটনকে দায়িত্বজ্ঞানহীন আচরণ বন্ধ করার আহ্বানও জানিয়েছে বেইজিং। এর আগে জেনেভায় জাতিসংঘের নিরস্ত্রীকরণ সম্মেলনে যুক্তরাষ্ট্র চীনের বিরুদ্ধে গোপনে পারমাণবিক পরীক্ষা চালানোর এই অভিযোগ তোলে। ভারতের রাজধানী দিল্লির পার্লামেন্ট ও অন্তত ৯টি স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। ইমেইলের মাধ্যমে এই হুমকি দেওয়া হয়। এতে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে সবার মাঝে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, সোমবার সকালে হুমকি পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয় স্কুল কর্তৃপক্ষ। এরপরই দমকল বাহিনী এবং বোমা নিষ্ক্রিয়কারী দল স্কুলগুলোতে পৌঁছে তল্লাশি চালায়। এছাড়া ১৩ই ফেব্রুয়ারি দিল্লির পার্লামেন্ট ভবনে হামলা চালানো হবে বলেও হুমকি দেওয়া হয়। পাশাপাশি দিল্লিকে খালিস্তানে পরিণত করার উস্কানিমূলক বার্তা দেওয়া হয় ইমেইলে। দিল্লিতে গত কয়েক সপ্তাহে এই ধরনের ভুয়া হুমকির ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। এ বিষয়ে দিল্লি পুলিশ জানিয়েছে, কারা এই ধরনের অপকর্মে যুক্ত তা খুঁজে বের করতে কাজ করা হচ্ছে। পাশাপাশি তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে প্রশাসন। নতুন মুখ্যমন্ত্রী দায়িত্ব গ্রহণের ৪ দিনে ফের দাঙ্গা ছড়িয়েছে ভারতের মণিপুর রাজ্যে। উখরুলের লিতান গ্রামে অন্তত ২৩টি বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে দাঙ্গাকারীরা। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে জানায়, নাগা জনগোষ্ঠীর এক যুবকের ওপর হামলার অভিযোগের জেরে সংঘর্ষে জড়ায় নাগা ও কুকি জনগোষ্ঠী। পরিস্থিতি সামাল দিতে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে দাঙ্গাকারীদের ছত্রভঙ্গ করে। সংঘাত থামাতে লিতান ও তার সংলগ্ন এলাকাগুলোতে ১৪৪ ধারা জারি করা হয়। এক বিবৃতিতে নিরাপত্তা বাহিনী জানায়, পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সেখানে ১৪৪ ধারা জারি থাকবে। মণিপুর রাজ্য পুলিশ প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছে, সংঘাত কবলিত লিতান গ্রাম ও তার আশপাশের এলাকার পরিস্থিতি থমথমে। উত্তেজনা নিয়ন্ত্রণে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। প্রায় ২ বছর ধরে চলা মণিপুর রাজ্যের ২ বড় নৃগোষ্ঠী মেইতেই ও কুকিদের মধ্যে দাঙ্গায় এখন পর্যন্ত ২৫০ শতাধিক মানুষ নিহত হয়েছে। দক্ষিণ কোরিয়ায় প্রশিক্ষণের সময় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার গ্যাপিয়ং জেলায় এই দুর্ঘটনা ঘটে। দেশটির প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে জানায়, প্রশিক্ষণ শুরুর কিছুক্ষণের মধ্যেই হেলিকপ্টারটি ভূমিতে আছড়ে পড়ে। পরে আহত অবস্থায় ২ জনকে হাসপাতালে নেওয়া হলে সেখানে এই ২ জনের মৃত্যু হয়। প্রশিক্ষণের সময় হেলিকপ্টারটিতে গোলযোগ দেখা দেয় এই দুর্ঘটনা বলে নিশ্চিত করেছে দেশটির প্রতিরক্ষা বিভাগ। এদিকে দুর্ঘটনার পর অনির্দিষ্টকালের জন্য সব AH-1S কোবরার যাবতীয় অপারেশন স্থগিত করা হয়েছে। যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী ও প্রভাবশালী রাজনীতিক লর্ড পিটার ম্যান্ডেলসকে ঘিরে তৈরি হওয়া বিতর্কে বড় ধরনের রাজনৈতিক চাপ বাড়ছে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ওপর। জেফ্রি এপস্টিন কেলেঙ্কারির জেরে এবার ব্রিটিশ প্রধানমন্ত্রী পদত্যাগ দাবি করেছেন স্কটিশ লেবার পার্টির নেতা আনা সারওয়ার। গত ২ দিনে প্রধানমন্ত্রীর অন্তত ঘনিষ্ঠ ২ শীর্ষ কর্মকর্তার পদত্যাগের জেরে এই চাপ আরও বেড়েছে। স্থানীয় সময় সোমবার এক বিবৃতিতে আনা সারওয়ার বলেন, এই বিভ্রান্তির অবসান ঘটাতে হবে। ডাউনিং স্ট্রিটে নেতৃত্বের পরিবর্তন এখন জরুরি। প্রধানমন্ত্রী স্টারমারের ঘনিষ্ঠ ২ শীর্ষ সহকারী পদত্যাগ করার পর এমন মন্তব্য করলেন তিনি। সোমবার পদ ছাড়েন তার যোগাযোগ প্রধান টিম অ্যালান। এর একদিন আগেই পদত্যাগ করেন চিফ অব স্টাফ মর্গান ম্যাকসুইনি। স্টারমারের বিরুদ্ধে সমালোচনা জোরালো হয়েছে পিটার ম্যান্ডেলসনকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়াকে কেন্দ্র করে। রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে অন্তত ৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন নারী ও তার ১০ বছর বয়সী শিশুও রয়েছে বলে জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, দেশটির বিভিন্ন অঞ্চলে ১১টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ১৪৯টি ড্রোন নিক্ষেপ করে রাশিয়া। পূর্বাঞ্চলীয় শহর বহুদুখিবের একটি আবাসিক এলাকায় ড্রোন হামলায় ২ জন নিহত হয়। দক্ষিণের বন্দরনগরী ওডেসায় পৃথক হামলায় আরও ১ জন নিহত এবং অন্তত ২ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর। এছাড়া দক্ষিণ পূর্বাঞ্চলীয় নিপ্রোপেট্রোভস্ক অঞ্চলে ড্রোন হামলায় ১৩ বছর বয়সী এক কিশোরী সহ অন্তত ৯ জন আহত হয়েছেন। তীব্র শীতের মধ্যে এই হামলায় কয়েকটি এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ইউক্রেনের রাষ্ট্রীয় রেল কর্তৃপক্ষ জানিয়েছে, সুমি ও
চেরনিহিভ অঞ্চলের রেল অবকাঠামোতেও হামলা চালানো হয়েছে। মার্কিন ধনকুবের ইলন মাস্ক জানিয়েছেন তার কোম্পানি স্পেস এক্স এখন চাঁদে মানুষের থাকার জন্য একটি শহর তৈরির ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে। তিনি মনে করেন আগামী 10 বছরের মধ্যেই চাঁদে এই শহর বানানো সম্ভব। এর আগে তিনি মঙ্গল গ্রহে একই ধরনের বসতি স্থাপনের জন্য 20 বছরের সময়সীমা নির্ধারণ করেছিলেন। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। চলতি দশকের মধ্যে চাঁদে মানুষ ফিরিয়ে নেওয়ার দৌড়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের তীব্র প্রতিযোগিতা চলছে। 1972 সালে অ্যাপোলো 17 মিশনের পর থেকে মানুষ আর চাঁদের পৃষ্ঠে পা রাখেনি। এর মাঝেই মার্কিন ধনকুবের ইলন মাস্ক বলেছেন তার মহাকাশ গবেষণা সংস্থা স্পেসএক্স এখন চাঁদে স্বয়ংসম্পূর্ণ একটি শহর গড়ে তোলার দিকে বেশি মনোযোগ দিচ্ছে। আগামী 10 বছরের কম সময়ের মধ্যে সেখানে এমন শহর গড়ে তোলা সম্ভব। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে মাস্ক বলেন, স্পেসএক্স এখনও 5 থেকে 7 বছরের মধ্যে মঙ্গল গ্রহে শহর গড়ে তোলার দীর্ঘদিনের উচ্চাকাঙ্ক্ষা ধরে রেখেছে। তবে বর্তমানে প্রধান অগ্রাধিকার হল সভ্যতাকে সুরক্ষিত করা এবং চাঁদে দ্রুত পৌঁছানো। 2027 সালের মার্চ মাসে চাঁদে মানববিহীন মহাকাশযান অবতরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। অথচ গত বছর পর্যন্ত মাস্কের লক্ষ্য ছিল 2026 সালের শেষের দিকে মঙ্গল গ্রহে মানববিহীন মিশন পাঠানো। কিছুদিন আগেই মাস্ক ঘোষণা করেছেন স্পেসএক্স তাঁর নেতৃত্বাধীন কৃত্রিম বুদ্ধিমত্তা সংস্থা এক্সআইকে কিনে নিয়েছে। এই চুক্তিতে রকেট ও স্যাটেলাইট কোম্পানিটির মূল্য ধরা হয়েছে $1 লাখ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সংস্থাটির দাম $25,000 কোটি। এই পদক্ষেপের পক্ষের মানুষেরা মনে করছেন এটি স্পেসএক্সের মহাকাশ ভিত্তিক ডেটা সেন্টার তৈরির পরিকল্পনাকে শক্তিশালী করবে। এদিকে স্পেসএক্সকে নতুন লক্ষ্যে পরিচালনা করার পাশাপাশি মাস্ক তাঁর শেয়ার বাজারে নিবন্ধিত কোম্পানি টেসলাকেও নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছেন। বিশ্বজুড়ে বৈদ্যুতিক গাড়ির বাজার তৈরির পর টেসলা এখন স্বয়ংচালিত গাড়ি ও রোবট তৈরির লক্ষ্যে এবছর $2,000 কোটি খরচ করার পরিকল্পনা করছে। মনিরুজ্জামান বাবু, 71। এ ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরো নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে দুপুর 1:30টায় আবারও হাজির হব বিশ্বযোগে। চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।